নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক আহমেদাবাদ প্লেন দুর্ঘটনার দায় কার? জানুন সত্যিটা। আজ আবার বড় দুর্ঘটনা। ক্রু মেম্বার সমেত 242 জন ছিলেন প্লেনে। একজনের বাঁচাটাও মিরাকল। আমরা চাইব বহু লোক, বেশিরভাগ লোক ইতিমধ্যেই মারা গেছেন, 170-এর বেশি। বাকিরা সুস্থ হয়ে তাদের বাড়িতে ফিরুন। কিন্তু একজনের বাঁচাটাও এক্ষেত্রে মিরাকল। কিন্তু এটাই কি প্রথম দুর্ঘটনা? 1978-এ বোম্বেতে হয়েছিল বড় দুর্ঘটনা, বিরাট বড়। 1988-তে এই আহমেদাবাদে এয়ারপোর্টে বিরাট বড় দুর্ঘটনা হয়েছিল। বোম্বেতে মারা গিয়েছিল, তখনকার বোম্বে এখনকার মুম্বাই, 218 জন। আর এই আহমেদাবাদে মারা গেছিলেন 130 জন। আজ পর্যন্ত ভারতবর্ষে বড় বিমান দুর্ঘটনার সংখ্যা 21টা, ছোট অসংখ্য, যেখানে যাত্রী কর্মচারী আহত হয়েছেন বা মারা গেছেন এয়ারপোর্টের মধ্যে। আর দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছে এমন সংখ্যাও খুব কম নয়। কিন্তু 78 বা 88-তেও অনেক কম মানুষ এরোপ্লেনে যাতায়াত করতেন। এখন প্রচুর মানুষ যাতায়াত করেন। তার একটা বিরাট অংশ চাকরির সূত্রে, চাকরির জন্য সস্তায় কর্পোরেট টিকিট কেটে কর্মচারীদের হোটেল ভাড়া বা খাওয়া দাওয়ার খরচ কমিয়ে প্লেনের টিকিট দেওয়া হচ্ছে, এমনি এমনি নয়। অতএব এয়ারপোর্ট যা তৈরি হয়েছিল 100 জনের জন্য, এখন তা ব্যবহার করছে 350 জন। হ্যাঁ, এটাই হিসেব। 100 জনের জন্য এয়ারপোর্ট তৈরি হয়েছিল, সেটা ব্যবহার করছে 350 জন। যা হবার তাই হচ্ছে। রানওয়ে মেনটেন্যান্স নেই, যথেষ্ট রেস্ট টাইম নেই, রিপেয়ারিং সার্ভিসিং এর সময় নেই, টয়লেট থেকে বসার জায়গা, সবটাই একটা করুণ অবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবার দাবার। তা নাকি সিকিউরিটির সমস্যা। এত কিছু চেক করা যায় আর একটা টিফিন কৌটো চেক করা যায় না। আসলে এয়ারপোর্টে 200 টাকার কেকের টুকরো, 150 টাকার কফি, 140 টাকার দোসা কিংবা 230 টাকার স্যান্ডউইচ গেলানোর পরিকল্পনায় অসুবিধে হবে, তাই এই ব্যবস্থা। এমনও নয় যে যারা দোকান দিয়েছেন সেই গরিব কটা ছেলে মেয়ে এই টাকাটা রোজগার করছেন, টাকাটা পাচ্ছেন না। টাকাটা পাচ্ছেন যারা এই এয়ারপোর্টের দেখরেখের দায়িত্ব পেয়েছেন। কাদের দেওয়া হয়, এর চেয়ে কিভাবে দেওয়া হয় সেটা জেনে নেওয়া যাক। এয়ারপোর্টের দেখরেখের জন্য যে কোম্পানি ইচ্ছুক তাদেরকে প্যাসেঞ্জার পিছু একটা টাকা দেবার প্রতিশ্রুতি দিতে হয়। ধরুন এ কোম্পানি বলল, আমি যাত্রী পিছু সরকার বাহাদুরকে 50 টাকা দেব। বি বলল 40 টাকা দেবো, সি বলল 80 টাকা দেবো। তাহলে সি কোম্পানি দেখরেখের কন্ট্রাক্টটা পাবে। এটা একটা সাধারণ টেন্ডারের নিয়ম। বহুদিন এই দেখরেখের দায়িত্ব ছিল আসলে ভারত সরকারের, এয়ার ইন্ডিয়ার, দেশের যে ব্যবস্থা সরকারের। তারপরে দুটো বাইরে থেকে কোম্পানি এলো, জিএমআর আর জিভিকে। জিএমআর কোম্পানি 2000-এর শুরুর দিকে এই ব্যবসায় নামলো। তারা আমাদের দেশে এই মুহূর্তে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হায়দ্রাবাদ এয়ারপোর্ট আর ফিলিপাইন্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চালাচ্ছে। গোয়া, বিশাখাপট্টনম আর গ্রিসের ক্রিট এয়ারপোর্ট তৈরির কাজ চলছে তাদের দেখরেখে। গোয়ার শেষও হয়ে গেছে। জিভিকে গ্রুপ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর চালাচ্ছিল। নবী মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রজেক্টের 74% অংশীদার তখন ছিল, যখন হচ্ছিল শুরুটা, কাজ যখন শুরু হয়েছে। 2021-এ সেটা চালু হয়ে গেছে। এটার গল্প পরে বলছি। বালি, যোগাকার্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এরাই দেখরেখ করেন। মানে হলো মাত্র দুটো কোম্পানিকে দেশের এয়ারপোর্টের ম্যানেজমেন্টের জন্য দেওয়া হচ্ছিল, যা আগে কেবলমাত্র এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াই গোটাটা করত। গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন কাজকর্ম এরকম। তো দুটো কোম্পানি কেন থাকবে? মোদিজি এলে তো দুটো কোম্পানি থাকবে না, ওনার দুটো কোম্পানি তো ঢুকতে হবে। আরো ব্যক্তিগত মালিকাধীন কোম্পানি ঢোকানোর নাম করে, ডুওপলির নাম করে, ডুওপলি চলবে না এই বলে মোদী সরকার আসার পরে অন্য কোম্পানিগুলোর কাছ থেকেও বিনিয়োগ চাওয়া হলো। 8টা এয়ারপোর্ট নিয়ে কথা হলো, তার মধ্যে 6টা চলে গেল আদানির কাছে, 2টো চলে গেল আম্বানির কাছে। ওই যে বলেছি, 4 জন গুজরাটি দেশ চালাচ্ছেন, 2 জন বিক্রি করছেন, 2 জন কিনছেন।
আদানি গ্রুপের কাছে লখনৌ, জয়পুর, আহমেদাবাদ, গুয়াহাটি, বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম। গুজরাটের রাজকোট গ্রিনফিল্ড এয়ারপোর্ট গেল রিলায়েন্সের কাছে, নবী মুম্বাই তো ছিলই জিবিকের কাছে। মানে এবার ব্যবসাতে ঢুকলেন আদানি আর আম্বানি। মানে আপাতত এদেশ মুক্ত বাণিজ্য, মানে আদানি আর আম্বানির এন্ট্রি তখন হয়ে গেল। হচ্ছে কখন? আপনি আমি যখন ঘরে বসে আছি, ঘরে বন্দি, যখন কোভিডে আমরা আক্রান্ত, সেই সময় এই সমস্ত ডিলগুলো হচ্ছে। 6খানা এয়ারপোর্টের দেখরেখে যে টেন্ডার বের হলো, সেখানে আদানি সবচেয়ে বড় বিডার, মানে সবচেয়ে বেশি পয়সা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, অতএব তারা এই দেখরেখের ভার পেয়েছে। একটা এয়ারপোর্টের টেন্ডার আমি 80 টাকা দেবো বললেই পাওয়া যায় না। এখানে কেবলমাত্র যাত্রী পিছু বেশি টাকাটাই কোনো প্রতিশ্রুতি হতে পারে না, এটাই একটা ক্রাইটেরিয়া হতে পারে না। যাত্রী পিছু জিবিকে 65 দেবে বলেছে, আদানি 100 দেবে বলেছে, অতএব ব্যাস এয়ারপোর্ট তার। এরকম তো হতে পারে না। তাদের এরকম কাজ করার সামর্থ্য আছে কিনা, তাদের এরকম কাজের অভিজ্ঞতা আছে কিনা, এসব তো দেখা হয়। প্রথম ঝামেলা শুরু হলো 6টা এয়ারপোর্টের কন্ট্রাক্ট পাবার পরেই প্যান্ডেমিককে ঢাল করে আদানি জানিয়ে দিল তারা এই মুহূর্তে 6টাতে কাজ শুরু করার মতো অবস্থায় নেই, তাদের কাছে সেই পরিমাণ টাকাও নেই, তারা 3টের কাজ এখন শুরু করছেন। তাই বলে বাকি 3টে অন্য কাছে গেল না, বাকি 3টে ওদের কাছেই পড়ে রইল। এদিকে তিরুবনন্তপুরম নিয়ে একটা সমস্যা হলো, কেরালার মুখ্যমন্ত্রী আপত্তি জানালেন। বিপ্লবী সিপিএম সরকার সেখানে আছে। ওই এয়ারপোর্ট তারা বললেন আমরা একটা তৈরি করছি, রাজ্য সরকার, কেরালা রাজ্য সরকার একটা সংস্থা বানিয়ে তাদের রাজ্য রাজধানী বিমানবন্দরের দায় নিতে চাইছে। এর জন্য অভিজ্ঞ মানুষজনদের আনার প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারি সংস্থা হিসেবে তাদের গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা সাধারণভাবেই বেশি, কোনো প্রশ্নই নেই। মানে তারা পারবে কি পারবে না এই নিয়ে নয়, তারা যে মাঝপথে এক সকালে সুটকেস নিয়ে বিজয় মালিয়ার মতো পালিয়ে যাবে না, এটা তো বলাই যায়। দ্বিতীয় ছিল জিবিকে, যারা মুম্বাই ছত্রপতি শিবাজী বন্দরে তখন কাজ করছিলেন, আর বালিতে যোগাকর্তা এয়ারপোর্ট 2 তারা চালাচ্ছিলেন, সেই অভিজ্ঞতা তাদের আছে। 3 নম্বর খিলাড়ি হলেন আদানি। Adani Airport Holdings Limited is a public incorporated on 2nd August 2019. It is classified as non-government company and is registered at Register of Companies, Ahmedabad. Its authorized share capital is rupees 100 lakh, মানে 10 কোটি টাকা, and its paid up capital is rupees 1 lakh only. রেজিস্টার অফ কোম্পানিজ থেকে এই তথ্য আমরা পেয়েছি। 2029 আগস্ট মাসে এই কোম্পানি তৈরি হয়েছে, 2020-তে তারা 6খানা বিমানবন্দর পেয়ে গেল। মানে একটা কোম্পানি যার 1 বছরের এক্সপিরিয়েন্স নেই, তারা 6খানা কোম্পানি পেয়েছে। নথিভুক্ত ডিরেক্টররা জসমিন্দর সিং, করণ গৌতম আদানি, মলয় রমেশ মান্ডভিয়া। এর মধ্যে করণ আদানি হলেন চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আদানি পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেডের যিনি। এদের নামেই আমেরিকাতে কেস চলছে। এদিকে আদানি পোর্টস তিরুবনন্তপুরমের পোর্টের মালিক, তারা তিরুবনন্তপুরম পোর্ট নিয়ে নিয়েছে এবং তার উপরে তারা আর একটা ডক তৈরি করার ওখানে কাজে নামল। এবারে সেই ডক নিয়ে ঝামেলা চলছিল, আবার বিমানবন্দর নিয়েও ঝামেলা চলছিল। তো সেই ছোটবেলায় আমাদের একটা বিজনেস বলে একটা খেলা ছিল না, নকল নোট দিয়ে আমরা এয়ারপোর্ট, সিপোর্ট, রেল স্টেশন কিনতাম। এখন দেখছি সেটা খেলা নয়, সেটা সত্যি সত্যি চলছে। আদানি তিরুবনন্তপুরম সিপোর্টের মালিক, তারা আর একটা ডকের মালিক হলেন, কদিন আগেই সেটা উদ্বোধন হলো, জিঞ্জিবার বা এরকম কিছু একটা ডক। তারা তিরুবনন্তপুরম এয়ারপোর্টের মালিক। তখন হু হু করে জিডিপি নামছিল 2020 প্রথম কোয়ার্টারে, ঠিক আমাদের কোভিডের পরে। আমাদের দেশের জিডিপি -23.9, আর মুকেশ আম্বানি গ্রোথ। দ্য কোম্পানি ইন আ স্টেটমেন্ট সেড দ্য নেট প্রফিট attributable to the owners for June quarter 2019-20 increased to rupees 601 crore as against of 169 crore in the same period of 2018-19. মানে 18-19 জুনের কোয়ার্টারে মোট লাভ 169 কোটি টাকা থেকে বেড়ে 2019-এ সেটা 601 কোটি টাকা হয়ে গেছে, মানে 39% বৃদ্ধি। দেশ 23.9% নেগেটিভে চলছে,
ওনাদের লাভ হচ্ছে, জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। আবার পুরনো কথায় ফিরে, তিরুবনন্তপুরম এয়ারপোর্টের টেন্ডারে 3 জন তাদের দর দিলেন। আদানি বললেন আমি মাথা পিছু 168 টাকা দেব, কেরালা রাজ্য সরকার বললো 135 টাকা দেবো, জিবিকে বললো 63 টাকা দেবো, ব্যাস খেল খতম, পয়সা হজম। তিরুবনন্তপুরম এয়ারপোর্ট চলে গেল আদানিদের হাতে। এদিকে রাজ্য সরকার তখন জানিয়ে দিয়েছিল যে যদি আদানিদের হাতে এয়ারপোর্ট দেয় তারা কোনো রকম সাহায্য করবে না, স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া এই কাজ করাও সম্ভব না। তবে এখন আর কোনো ঝামেলা নেই, সব মিটে গেছে, কথাবার্তা বলা হয়ে গেছে, ভাব হ্যাঁ বুড়ো আঙুল ঠেকাঠেকি হয়ে গেছে। বাম সরকারের আমলে এয়ারপোর্ট থেকে জাহাজ বন্ধ সব আদানির। উদ্বোধনে প্রধানমন্ত্রীও ছিলেন সিপিএম পলিট ব্যুরো নেতা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একসঙ্গে। আদানি গ্রুপ এরপরে নতুন টেন্ডারে অংশ নিলেন। মুম্বাই ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দেখরেখ দায় ছিল জিবিকের উপরে। ওরা তাদের 50.5% শেয়ার কিনে নিল আদানি। একটা অত বড় পুরনো কোম্পানি তাদের শেয়ার কিনে নিচ্ছে কিভাবে? তাদের কড়া নেড়েছিল দরজায় ইডি। এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড, এয়ারপোর্ট কোম্পানি অফ সাউথ আফ্রিকার বিডভেস্ট গ্রুপের হাতে থাকা 10% আরো শেয়ার আর 13% শেয়ার আদানিদের হাতে চলে গেছে। মানে মোট 74% শেয়ার হাতে নিয়ে তারাই এখন দখলদার ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট। এই শেয়ার হস্তান্তরণ নিয়ে কিছু আন্তর্জাতিক আইনি জটিলতা আছে, ও সব আদানি মিটিয়ে নিয়েছে। ও মাথার ওপর কার হাত রয়েছে আপনারা সেটা জানেন। 2019-এ কোম্পানি তৈরি হলো, 1 বছর যেতে না যেতেই তারা দেশের মুম্বাই সমেত 7টা এয়ারপোর্টের দখলদার, তারাই দেখরেখ করবে। আচ্ছা সমস্যাটা কোথায়? বড় কোম্পানি, টাকা আছে, তারা দেখরেখ করবে, বহু সমস্যা আছে। এবারে ভাবুন সরকারের সঙ্গে কতটা গভীর যোগাযোগ থাকলে এটা জানা যায় যে বিমানবন্দর নিলামে তোলা হবে। খবর পেয়ে তবেই তো আদানি নতুন কোম্পানি করলো। 2020-তে টেন্ডার হবে, 2020 জানুয়ারি ফেব্রুয়ারিতে, 2019-এ তারা কোম্পানি খুলে ফেললো আগস্ট মাসে। 6-7 মাসের মধ্যে তারা কিনে নিচ্ছে। ওদিকে মোদিজি চিৎকার করছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, তাই নাকি? তাহলে এটা কি হলো? 2019-এ তৈরি হলো কোম্পানি, 2020-তে তাদের হাতে মুম্বাই সমেত 7টা এয়ারপোর্ট। কে খাচ্ছে মোদিজি? জবাব তো চাইবই। সমস্যার আর একটা দিক হলো এই এয়ারপোর্টের যারা দেখরেখ করবে তাদের উপর নির্ভরশীল লক্ষ লক্ষ মানুষের প্রাণ। হ্যাঁ আজকের কথা বলছি। তাদের ব্যবস্থায় এতটুকু ভুল মানে অনেক মানুষের মৃত্যু। এবং এই ফোড়েরা যারা হঠাৎ রাজনৈতিক সাহায্যে লালিত পালিত হয়ে আমাদের জীবন মরণের দায় নিচ্ছেন, তাদের বিশ্বাসযোগ্যতা কতটুকু? আজ পর্যন্ত আমাদের দেশের একটা বিমান দুর্ঘটনা, একটা রেল দুর্ঘটনার দায় নিশ্চিত করা গেছে। 2020-তে 7 আগস্ট কোজিকোড বিমানবন্দরে যে বিরাট দুর্ঘটনা ঘটেছিল, তার দায় কার? শেষ পর্যন্ত একজন ক্যাপ্টেন বা পাইলটের উপরে দায় চড়িয়ে দিয়ে খালাস পেয়ে যাবে আসল অপরাধীরা। এবারেও তাই হবে। এখনো পর্যন্ত 2010-এর দুবাই ম্যাঙ্গালুরু বিমান দুর্ঘটনার কোনো রিপোর্ট, কে দায়ী, কে শাস্তি পেল, কেউ না, কিচ্ছু জানি না। 158 জন মারা গেছিল, কেউ জানবে না কেন মারা গেল। 96-এ মাঝ আকাশে চরখি দাদরির দুর্ঘটনায় মারা গিয়েছিল 349 জন, কেউ জানে না কেন। ফোড়েরা আসছে, বিমান সংস্থা খুলছে, হঠাৎ এক সকালে সুটকেস ভর্তি টাকা নিয়ে উধাও হয়ে যাচ্ছে। তেমনই ফোড়েরা আসছে, তারা দখলদার হয়ে উঠছে আমাদের দেশের সিপোর্ট, আমাদের দেশের এয়ারপোর্ট, রেল পরিবহনের। নিলামে চড়ছে দেশ, মানুষ অসহায়। বিরোধী রাজনৈতিক দল নিয়ে যত কম বলা যায় তত ভালো। এই ফোড়ে কোম্পানিরা রাজনৈতিক আশ্রয় পেয়েই দখলদারিতে নেমেছে। কাল একটা দুর্ঘটনা হলে এই রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়াবে। আজকে যেটা হয়েছে আপনি দেখবেন এদের পাশে দাঁড়াবে। আপনি যখন ক্যালেন্ডার, দেওয়ালে টাঙানো ছবি, হয়তো কিছুদিন আগেই মন্দির ওহি বানায়েঙ্গে বলে প্রচুর চিৎকার করেছিলেন, গুজরাট থেকে উঠেছেন এতজন, তাদের মধ্যে বেশিরভাগই মন্দির ওহি বানায়েঙ্গে। এবার নাও মন্দির বানাও। আজ আপনি দেওয়ালে ঝুলছেন আর আদানি সাহেব আরো একটা এয়ারপোর্টের জন্য হাত বাড়াচ্ছেন কোথাও একটা। যখন একটা কোম্পানি যারা নাকি 10 বছর ধরে এই ট্রেডে কাজ করছে তারা 63 টাকা দেবার কথা বলে, ঠিক তখন 1 বছর আগের তৈরি একটা কোম্পানি 168 টাকা দেবার কথা বলে কেন? কিভাবে বলে? ক্যাপ্টেন রঙ্গনাথন, বোয়িং 737-এর ইনস্ট্রাক্টর পাইলট, তিনি ওয়েট রানওয়ে আর বর্ষাকালে এরোপ্লেন চালানোর বিষয়ে একজন অভিজ্ঞ মানুষ। তিনি বলছেন দুটো কারণ। এক হলো যা প্রতিশ্রুতি দিয়েছে তা পালন করা হবে না, প্রতি কোয়ার্টারে টাকা জমবে, বাকি 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 বাকি, তারপরে রিলিফ মেজার দিয়ে তাদেরকে বেল আউট করা হবে। মানে ধরুন
বকেয়া পড়ে গেল 70 কোটি। কোম্পানি বললো আচ্ছা ঠিক বিভিন্ন কারণ দেখিয়ে এই জন্য টাকা দেওয়া সম্ভব না, তখন বললো ঠিক আছে 40% বকেয়া মাফ করে দেওয়া হলো। তার মানে শেষ পর্যন্ত এফেক্টিভ রেট সেই 70-80 টাকায় চলে যাবে। ক্যাপ্টেন রঙ্গনাথন বলছেন যদি কোচি আর কন্নুর এয়ারপোর্ট ভালো করে চলতে থাকে তাহলে তিরুবনন্তপুরম কেবলমাত্র সমুদ্রের ধারে জমি হয়ে দাঁড়ায়। মানে কোচি আর কন্নুর এয়ারপোর্ট চালু, তার দায় কিন্তু নিতে যায়নি আদানি, তারা তিরুবনন্তপুরম নিচ্ছে। কেন নিয়েছে? কেন? তিরুবনন্তপুরম এয়ারপোর্ট আর কিছুদিনের মধ্যে থাকবেই না, কাজই করবে না। সমুদ্রের ধারে অতখানি জমি কি হবে? হ্যাঁ, সেখানে রিয়েল এস্টেট হবে। ঠিক একইভাবে তারা মুম্বাই ছত্রপতি এয়ারপোর্টের রানওয়ে টার্মিনালের অবস্থা ভালো নয়, সেই জন্য নভি মুম্বাই বিরাট বড় এয়ারপোর্ট তৈরি হয়েছে, নভি মুম্বাই ফাটাফাটি এয়ারপোর্ট। এইবারে পুরনো ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর একটা রিয়েল এস্টেট ল্যান্ড হয়ে দাঁড়াবে। তার মানে আদানিদের চোখ ওই দিকে, আর সেটা হলে আশ্চর্য হবার কিছু নেই। এবং বেশ মজার কথা, দেখুন এই 8টা এয়ারপোর্ট দেওয়ার সিদ্ধান্ত হলো কেন না এই শিল্পে যাতে আরো অনেক বিজনেস হাউস আসতে পারে। এবং এই লোকেরা আদানি আর আম্বানি। আদানির কাছে যে এয়ারপোর্ট গেল, যে সময়ে গেল, সেই সময়ে প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্য সবকটা, জয়পুর রাজস্থানে বসুন্ধরা রাজ্যের সরকার, আহমেদাবাদ বিজেপির সরকার, গুয়াহাটি, লখনৌ, ম্যাঙ্গালুরু, কেবলমাত্র তিরুবনন্তপুরমে ছিল বামপন্থী সরকার, সেখানে তারা ম্যানেজ করে নিয়েছে। আসলে ঠিক এই মুহূর্তে না খাউঙ্গা না খানে দুঙ্গা এই মোদী সরকারের কাছে শিল্পপতি হলে আইন নিজের মতন করে তৈরি করে নেওয়া যায়, পরিবেশ সংক্রান্ত কোনো বাধা আসবে না। তাকিয়ে দেখুন নভি মুম্বাই এয়ারপোর্টের প্রজেক্টের দিকে পরিবেশের গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে গেছে, তাতে কারুর কিচ্ছু এসে যায়। আদানিরা একের পর এক সিপোর্ট এয়ারপোর্ট নিয়েই চলেছে। এ সরকার সব বেচে দেবে। আবার মনে পড়ে যাচ্ছে ছোটবেলার খেলা, কি উত্তেজনা, দুটো গুটি পড়লে 10,500 টাকার এয়ারপোর্ট কিনে নাও। এয়ারপোর্ট আর সিপোর্ট থাকলে ভাড়া বেশি পাবে। গোডাউন কেনো, হায়দ্রাবাদ কেনো, 3,500 টাকাতে রেলওয়েজ, 9,500 টাকাতে ছক্কা ফেলো দার্জিলিং, শৈলশহর, দাম মাত্র 2,500 টাকা। মোদিজি বলেছেন খেলনা তৈরি করতেন, আমি এই ব্যবসায়ী বা এই বিজনেস খেলনাটাই তৈরি করব। আমি রেল, ডাক, তার, সিপোর্ট, গোডাউন, এয়ারপোর্টের সঙ্গে রাখবো লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি ভবন, খুব কম দামে রাখবো, 5 টাকা, 8 টাকা, 10 টাকা দামে রাখবো। কেবল আদানি আর আম্বানিরাই কিনবে কেন? আমরাও কিনবো, হোক না নকল, টাকা হোক না, কিনবো আমরা সংসদ ভবন, কিনবো রাষ্ট্রপতি ভবন, প্র্যাকটিস করব। তারপর একদিন আসুন আবার দেশের যা কিছু কিনে নিয়েছে ওই কটা মানুষ, সে সব কেনার জন্য রাস্তায় নামবো। দাম দিয়েই কিনতে হবে। জেল, জরিমানা, লাঠি, গুলি আমাদের স্বদেশ, আমরাই তার হকদার। আমরা আবার কিনে নেব আমাদের জন্মভূমি, আমাদেরই জন্মভূমি। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।